শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জঙ্গল সলিমপুর কি এই দেশের ভেতরে আরেক দেশ? ডাকাতের হাতে দেশের সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাকানি চোবানি খায় যেখানে। হজ ছিল ইসলামের অস্তিত্বের লড়াই। আরব উপদ্বীপের অর্থনীতি নিয়ন্ত্রণে রাখতে আত্মীকরণ হয় এই প্যাগান ইবাদত। পশ্চিমবঙ্গে কথিত বাংলাদেশিদের টার্গেট করে চালু হলো হোল্ডিং সেন্টার, নতুন কনসেন্ট্রেশন ক্যাম্প। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর যেন দেশের ভেতর আরেক দেশ হিসেবে পরিচিত। অভিযোগ আছে এখানে রাষ্ট্রের আইন কানুনের চেয়েও বেশি কার্যকর ছিল সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা। পাহাড় কেটে গড়ে ওঠা বিশাল অবৈধ বসতি, প্লট বাণিজ্য, চাঁদাবাজি ও সশস্ত্র আধিপত্যকে কেন্দ্র করে বছরের পর বছর ধরে এলাকা কার্যত বিচ্ছিন্ন এক জনপদে পরিণত হয়েছে। গত 19 জানুয়ারি র্যাবের অভিযানে কর্মকর্তা আব্দুল মোতালেব নিহত ও আরও 3 সদস্য আহত হওয়ার ঘটনার পর নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। পরে যৌথ বাহিনীর বড় অভিযানে অস্ত্র উদ্ধার ও একাধিক ব্যক্তিকে গ্রেফতারের পর দাবি করা হয় জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ ফিরে এসেছে রাষ্ট্রের হাতে। কিন্তু 24 মে মধ্যরাতে যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা এবং নির্মাণাধীন আরেকটি ক্যাম্প গুড়িয়ে দেওয়ার ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে, জঙ্গল সলিমপুর কি আসলেই মুক্ত হতে পেরেছে? রোববারের ঘটনায় প্রথম নয়, এর আগেও একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে জঙ্গল সলিমপুরে। এর আগে 2023 সালের 14 সেপ্টেম্বর বড়ইতলা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে ফেরার পথে হামলার শিকার হন জেলা প্রশাসনের কর্মকর্তারা। ওই ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ সহ অন্তত 20 জন আহত হন। 2022 সালেও র্যাব, পুলিশ ও প্রশাসনের উপর একাধিক হামলার ঘটনা ঘটে। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, রোববার রাত 1টার দিকে ইয়াসিন গ্রুপের 200 থেকে 300 সশস্ত্র ব্যক্তি যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালায়। তাদের হাতে দেশীয় অস্ত্রের পাশাপাশি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রও ছিল। তিনি বলেন, যৌথ বাহিনীর সদস্যরা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছেন। কয়েকজন সদস্য সামান্য আহত হলেও কেউ নিহত হননি। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বলেন, জঙ্গল সলিমপুরে যেই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না। ইয়াসিন রোকন সহ সবাইকে আইনের আওতায় আনা হবে। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরব উপদ্বীপ বিশেষত হেজাজ পরিচালিত হতো দুটি অর্থনৈতিক পদ্ধতি দ্বারা। এই দুটি আলাদা অর্থনৈতিক কাঠামোর পেছনে ছিল পরিবেশগত অবস্থান এবং কৌশলগত ভৌগোলিক কাঠামোর মধ্যে থাকা দুই শহর মক্কা ও মদিনা। মক্কা পরিচিত ছিল তার ব্যস্ত বাণিজ্য পথে থাকা অবস্থানের কারণে, যেটা ছিল বাণিজ্য কেন্দ্র, আর মদিনার পরিচিতি ছিল এর উর্বর জমিন, যা ছিল কৃষি সহায়ক। মক্কা থেকে মদিনায় হিজরতের প্রধানতম কারণ ছিল এই ফল ও ফসলে কর্তৃত্ব প্রতিষ্ঠা। যেহেতু তাৎক্ষণিকভাবে সুপ্রতিষ্ঠিত কুরাইশ গোত্রগুলি থেকে ব্যবসার নিয়ন্ত্রণ গ্রহণ কার্যত সম্ভবপর ছিল না, তবে হিজরতের ফলে একটি বড় সমস্যা দেখা দিল। ইসলাম গ্রহণ করা গোত্রগুলোর হাত থেকে চলে গেল হজের নিয়ন্ত্রণ। এই হজ ছিল আরবের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব। কল্পনা করুন একটি মেলার কথা, যে মেলা ছিল আরবের অর্থনীতির সবচেয়ে বড় কাঠামো। তাই ইসলাম গ্রহণকারীদের জন্য এই হজ বা অকাজের মেলার নিয়ন্ত্রণ পাওয়া ছিল অস্তিত্ব রক্ষার লড়াই। ফলশ্রুতিতে হজের আত্মীকরণ আসলে ছিল সময়ের প্রয়োজন। ইসলাম পূর্ব সময়ে হজের গুরুত্ব যেমন সামাজিক ক্ষেত্রে ছিল, বাণিজ্য ক্ষেত্রেও কম ছিল না। 632 সালে ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ এবং সমবেত আরবদের উদ্দেশ্যে আরাফায় দেয়া খুতবা ছিল ইসলামের প্রাথমিক যুগের সবচেয়ে শক্তিশালী স্টেটমেন্ট। যে স্টেটমেন্ট বলছে, আরবের কর্তৃত্ব এখন নতুন একদল মানুষের হাতে, যারা এক ঈশ্বরের ছাতার তলে ঐক্যবদ্ধ হয়েছেন। কারণ হজের সময় মক্কায় পুরো আরবের লোক আসতেন। তারা আরব জুড়ে কিংবা এর বাইরেও ছড়িয়ে পড়তেন, শুধু ব্যক্তি হিসেবে নয়, এক একজন জীবন্ত সংবাদ মাধ্যম হিসেবেও। হজের অর্থনীতিতে ছোট্ট ইয়াসরিব তথা মদিনার ভূমিকা ছিল না, তবে মদিনারও প্রয়োজন ছিল এই মহাযজ্ঞ থেকে ফায়দা নেয়ার। ফলশ্রুতিতে ইসলামের নবী মারা যাওয়ার পর হজের কর্মসূচিতে যোগ হলো তার কবর জিয়ারতও। ফলে মদিনাও হজের অর্থনীতির গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার কবর কোথায় হবে তা নিয়ে সৃষ্ট সংঘাতের গল্প আমাদের শোনায় এক অর্থনৈতিক কর্তৃত্ব পাওয়ার লড়াইয়ের কথা।
আজ তেলের পর সৌদি অর্থনীতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ হল হজ। দেশটির তেল বহির্ভূত অর্থনীতির প্রায় 20% আসে হজ থেকে, যার আর্থিক মূল্যমান $12 বিলিয়ন। ভারতের পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার তাদের ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি কার্যকর করা শুরু করেছে। এর অংশ হিসেবে অবৈধ বিদেশিদের আটকে রাখতে মালদহ জেলায় প্রথমবারের মতো একটি হোল্ডিং সেন্টার বা বন্দি শিবির চালু করা হয়েছে। এতে সম্ভাব্য হয়রানি ও বাংলাদেশি অনুপ্রবেশকারীর তকমা পাওয়ার আশঙ্কায় সংখ্যালঘু মুসলমানদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। উদ্বেগের আরেকটি বড় কারণ হলো মালদহ জেলার বাসিন্দাদের ধর্মীয় পরিচয়। পশ্চিমবঙ্গের যে 2 জেলায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ তার মধ্যে এটি একটি। মালদহের মোট জনসংখ্যার 51.27% মুসলমান। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মালদহের ইংলিশ বাজারের চন্দন পার্ক এলাকায় এই হোল্ডিং সেন্টারটি স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে সেখানে 6 জনকে আটকে রাখা হয়েছে। গত রোববার গাজলের পান্ডুয়া এলাকা থেকে 3 নারী ও 6 শিশু সহ 9 জনকে সেখানে নেওয়া হয়। এক পুলিশ কর্মকর্তা জানান, কেন্দ্রটিতে সিসিটিভি ক্যামেরা সহ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। ট্যানারি মালিকরা এবছর 75 থেকে 80 লাখ পিস কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য নিয়ে মাঠে নামছেন। এর মধ্যে ঢাকার কোরবানির চামড়ার প্রায় 80% নিজেরাই সরাসরি কিনবেন। গত বছর ঢাকায় 7.5 লাখ থেকে 8 লাখ পিস চামড়া সরাসরি কিনেছিলেন তারা। এদিকে কোরবানির পশুর চামড়া কিনতে 160 কোটি টাকার ঋণ দিয়েছে রাষ্ট্র মালিকানাধীন 3 ব্যাংক। এছাড়া বেসরকারি খাতের কিছু ব্যাংকও চামড়া কেনার জন্য ঋণ দিয়েছে। পুরনো ঋণ খেলাপি হয়ে পড়ায় অনেক ব্যবসায়ী ঋণ চেয়েও পাননি। ফলে ব্যাংকগুলো লক্ষ্য অনুযায়ী ঋণ বিতরণ করতে পারেনি। তবে ব্যাংকগুলো ঈদে ব্যবসায়ীদের চামড়া কেনার জন্য যে ঋণ দিয়েছে সেটাকে অপর্যাপ্ত বলছেন ট্যানারি মালিকেরা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। আসন্ন ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের লড়াইই নয়, প্রযুক্তির ব্যবহারের দিক থেকেও নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। এবার বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ট্রিয়ন্ডা, যাকে ব্যবহার করতে হলে প্রতি ম্যাচের আগেই দিতে হবে চার্জ। স্মার্ট প্রযুক্তি নির্ভর এই বলকে ঘিরে ইতোমধ্যে ফুটবল বিশ্বে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। ট্রিয়ন্ডা আমাদের ব্যবহৃত স্মার্টফোন বা স্মার্ট ওয়াচের মতোই। উন্নত সেন্সর প্রযুক্তি সম্পন্ন এই বলে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক কানেক্টেড বল টেকনোলজি, যা ম্যাচ পরিচালনায় রেফারিদের আরও দ্রুত ও নিখুঁত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। সেন্সরটি চালিত হবে রিচার্জেবল ব্যাটারিতে। একবার পূর্ণ চার্জে প্রায় 6 ঘন্টা চলবে বলটি, যা একটি ম্যাচ পরিচালনার জন্য যথেষ্ট। তবে ব্যবহারের আগে অন্য সরঞ্জামের মতো এটিকেও চার্জ দিতে হবে। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।